হ্যালো এভরিওয়ান, স্বাগতম আজকের পর্বে। তো এটা ম্যাট্রিক্সের তৃতীয় ক্লাস। আজকেও আমরা অ্যামেজিং কিছু জিনিসপত্র দেখব। আমাদের প্রথম যে টপিকটা এটা হচ্ছে নির্ণায়ক সমাধান। তোমাকে একটা নির্ণায়ক দেওয়া থাকবে, ওই নির্ণায়কটার ভ্যালু কিছু একটা দেওয়া থাকবে, 0 বা সামথিং, এবং ওই নির্ণায়কে একটা বা দুইটা ভ্যারিয়েবল থাকবে। ওই ভ্যারিয়েবলটার মান বের করতে হবে। দেখো এখানে কি বলছে, কে এর কোন মানের জন্য এই নির্ণায়কটার মান 0 হবে না। বুঝছি? এটা কিন্তু নানাভাবে বলতে পারতো। মান 0 না হওয়া মানে কি, এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাই তো? তো এটা কিভাবে করা যায়? অনেকগুলো ওয়ে হতে পারে। প্রথমত তুমি নির্ণায়কটা বিস্তার করে দিবা, এটা একটা ওয়ে হতে পারে। তো নির্ণায়ক বিস্তার কখন সহজ হয়? যদি ম্যাট্রিক্সটা 2/2 এর হয়। আমরা দেখে আসছিলাম ওই যে অব্যতিক্রমী ম্যাট্রিক্স টেস্ট করার সময়। কিন্তু 3/3 হলে নির্ণায়কটা বিস্তার করা একটু কঠিন হয়ে যায়, কিন্তু তুমি যদি এমন করতে পারো যে একটা সারি বা একটা কলাম বরাবর দুইটা ভুক্তি শূন্য, ইন দ্যাট কেস তখন বিস্তার করাটা সহজ হয়। বুঝছি? তো 3/3-তে তুমি চেষ্টা করবা একটা সারি বা একটা কলাম বরাবর দুইটা শূন্য নিয়ে আসতে, তাহলেই বিস্তার করাটা সহজ হবে। আরেকটা ওয়ে হতে পারে ব্যাক ট্র্যাকিং বা অপশন টেস্ট। এটা নিয়ে কথা বলবো, অপশন টেস্ট। মানে তুমি অপশনগুলো বসায় দেখবা কোন অপশনের জন্য প্রশ্নে যেটা বলছে সেটা ঠিক আছে। আমার কথাটা বোঝা গেছে? তো মাঝে মাঝে এই অপশন টেস্টটা খুব কাজে দেয়। দেখো কে এর কোন মানের জন্য এই নির্ণায়কটার মান 0 হবে না। তো আমি অপশন টেস্ট করব, কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে দেখো তো নির্ণায়কটা কি হয়ে যায়, সবগুলাই 1 না, দুইটা কলাম একই হয়ে যাচ্ছে, এটা হচ্ছে না। কে এর মান 1 এর জন্য এটা 0 হয়ে যাচ্ছে। এবার খেয়াল করো, কে এর ভ্যালু যদি -1 বসাও, 1 1 1, এখানে 1 -1 আসবে, বাট 3 নাম্বার কলামটা খেয়াল করো, এখানেও কিন্তু 1 1 1 চলে আসতেছে। তার মানে এই দুইটা কলাম সেম হয়ে যাবে। তো আমাদের কে এর মান -1ও না, তুমি দেখেই বুঝতে পারতেছো, এটাও বাদ। তো কে এর মান পড়ে থাকলে হচ্ছে 3 আর হচ্ছে 0। তো তোমাকে কিন্তু যে কোনো একটা চেক করলেই হবে। সহজ কোনটা চেক করা? শূন্যটা সহজ, তাই না? তো 0 দিলে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। এখন বিস্তার করে দেখো, 1 × 0 1 × 0 1 × 0, তার মানে এটা দিলেও কি নির্ণায়কের মান 0 হচ্ছে। আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। তুমি কিন্তু দেখেই বলে দিতে পারতেছো। এটাই হচ্ছে আমাদের অপশন টেস্ট বা ব্যাক ট্র্যাকিং। ওকে, তোমার হাতে ক্যালকুলেটর থাকলে এই মেথডটা অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু দুর্ভাগ্যবশত তোমার হাতে ক্যালকুলেটর নাই, তো হাতে একটু করে দেখতে হবে। আমাদের পরবর্তী অঙ্ক অনেকটা আগের মতো, এক্স এর কোন মানের জন্য কোন মানের জন্য এই নির্ণায়কের মান 0 হবে। এটা একটা 3/3, বাট তুমি যদি খেয়াল করো একটা সারি বরাবর দুইটা ভুক্তি কিন্তু 0, তাই না? তো কি করবা, জাস্ট এই বরাবর বিস্তার করে দিবা, নির্ণায়কের মান 0 হবে। তার মানে এটা কি একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স? প্রশ্নটা এইভাবে বলতে পারতো, এক্স এর কোন মানের জন্য এই নির্ণায়কটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়ক আর কি। তো যদি বিস্তার করো, খেয়াল করো, -5 × x² - 2x, এই ভ্যালুটা কত হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। তো এখান থেকে x এর ভ্যালু কত পেলাম? x × x - 2 = 0। তো 0 আর 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? একটা নির্ণায়ক, এই নির্ণায়কটার মান 0, তোমাকে x এর মান বের করতে হবে। এটা একটা 3/3 এর নির্ণায়ক, তাই তো? তো খেয়াল করলেই তুমি দেখতে পারবা একটা সারি বরাবর দুইটা ভুক্তি কিন্তু 0। তুমি যদি এই বরাবর বিস্তার করো, ওকে, তো যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এরকম 2x + 5 × ওখানে 0, ওখানে -6। তো এই ভ্যালুটা হচ্ছে 0। তো এই ভ্যালুটা যদি 0 হয়, আমাদের x এর ভ্যালু কত? -5/2। -5/2। অথবা তুমি যদি মানে একটু অবজারভেশন পাওয়ার ভালো থাকে তাহলে তুমি এমনি বুঝতে পারবা। দেখো দুইটা ভুক্তি 0, নির্ণায়কের ভ্যালু 0 হওয়ার জন্য কি লাগে? 3টা ভুক্তি 0 হলেই কি কাজ হয়ে যায় না? তো এই ভুক্তিটা 0 হলে x এর ভ্যালু কত? -5/2। বুঝলাম? আমাদের পরবর্তী অঙ্ক 3/3 এর ম্যাট্রিক্স। এটা আসলে দেখেই বলে দেওয়া সম্ভব। তুমি চাইলে দেখেই বলে দিতে পারো, অথবা আমাদের ওই আগের মেথডটা, দুইটা ভুক্তি 0 বানাইতে হবে। দেখেই কেমনে বলা যায়? দেখো এই সবগুলা বিটা, তো এক্স এর ভ্যালু যদি আলফা হয়, দুইটা কলাম এক হয়ে গেছে, তার মানে এক্স এর ভ্যালু কিন্তু আলফা হতে পারে। আমি দেখলাম আলফা হতে পারে। এরপর অন্য কিছু কি হতে পারে? খেয়াল করো, সবগুলা বিটা, এই বরাবর সবগুলা থিটা হইলেই কিন্তু কি হয়? দুইটা সারির অনুপাত একই হয়ে যায়, তাই না? দুইটা সারির অনুপাত একই হলে কিন্তু ওই নির্ণায়কের ভ্যালু 0। তুমি চাইলে কমন নিয়ে আসতে পারো, বিটা আর থিটা, তার মানে থিটাও হয়। আর কি কোনটা হয়? বিটা দিলে হয় না। খেয়াল করে দেখো, বিটা দিলে কিন্তু হয় না, তার মানে আলফা আর থিটা। আমাদের অ্যান্সার হচ্ছে এটা।
এটা হচ্ছে তোমার অবজারভেশন পাওয়ার যদি ভালো থাকে। তো সবার অবজারভেশন পাওয়ার একরকম না, থাকবেও না, কিংবা এক একজনের অবজারভেশন পাওয়ার এক এক সময় এক এক রকম থাকে। অনেক সময় দেখবা খুব তাড়াতাড়ি ধরতে পারতেছে, অনেক সময় ধরতে পারতেছে না। তো না ধরতে পারলে তুমি দুইটা ভুক্তিশূন্য বানিয়ে দেবে। 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম যদি বাদ দাও, 0 0 থিটা মাইনাস এক্স, তাই তো? এখানে পড়ে থাকে আলফা বিটা এক্স এক্স বিটা থিটা। তো এখন তুমি যদি এই বরাবর বিস্তার করো, এখন নিশ্চয়ই বুঝে গেছো, তাহলে কি থাকতেছে খেয়াল করো তো, থিটা মাইনাস এক্স ইন্টু আলফা বিটা মাইনাস এক্স বিটা, তাই তো? আলফা বিটা মাইনাস এক্স বিটা। তো বিটা দিয়ে ভাগ করে দিতে পারো দুই পাশকে। যেখান থেকে আমাদের এক্সের ভ্যালু কী আসবে, এখান থেকে আসবে ইদার থিটা, ওখান থেকে আসবে ইদার অর আলফা। নাম্বারটা যেভাবে তোমার সুবিধা হয় আর কি, পারা যাবে হোপফুলি। এখান থেকে আমাদের পরবর্তী টপিক হচ্ছে ক্রেমারের নিয়মে সমীকরণ সমাধান। রিটেনে তোমরা করে আসছো, অনেক বড় হয় তাই না? তো এমসিকিউতে দিলে তুমি যদি রিটেন প্রসেসে করতে যাও, মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে যদিও খুব একটা হবে না, কারণ সমীকরণগুলো সহজ, সবগুলাই 3টা ভ্যারিয়েবল নাই, বাট সবগুলাই 3টা ভ্যারিয়েবল দিলে একদম খবর হয়ে যাবে। তো এটা কীভাবে করবা এমসিকিউতে আসলে? যেটা করতে হবে, অপশন টেস্ট করতে হবে। সমীকরণের সমাধান হচ্ছে এমন সব ভ্যালু যেটা কিনা 3টা সমীকরণকে কী করবে, সিদ্ধ করবে। তো ভ্যালুগুলো বসায় দেখবা কোন ভ্যালুর জন্য 3টা সমীকরণই সিদ্ধ হচ্ছে। তো দেখো, এক্সের ভ্যালু 2, ওয়াইয়ের ভ্যালু -1। তো এখানে যদি বসাও, প্রথমটা সিদ্ধ হচ্ছে, তাই তো? দ্বিতীয়টা কি সিদ্ধ হচ্ছে? ওয়াই মাইনাস জেড হচ্ছে না, তার মানে প্রথমটা কাটা, প্রথমটা আমাদের সমাধান না। এবার দ্বিতীয়টা, এক্সের ভ্যালু 2, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1 হওয়া লাগবে, বাট এখানে 3 হয়ে গেছে, তো এটা হচ্ছে না, এটাও কাটা। এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু 1 হওয়া লাগবে, বাট এখানে 2, এটা হচ্ছে না, আমাদের অ্যান্সার হচ্ছে এটা। কতক্ষণ লাগলো বুঝছি? তো যখনই তোমাকে সমীকরণ সমাধান করতে হবে মানে এবং সেটা এমসিকিউ, তুমি অবশ্যই কি করবা, অপশন টেস্ট করবা। বুঝে গেল? তো এখন আশা করি ক্রেমারের সমীকরণ থেকে, ক্রেমারের সূত্র থেকে যদি দেয়, হোপফুলি পারবা, সবাই পারবা না? ওকে, এটা কিন্তু একটা বড় টাইপ ছিল রিটেনে, আমি জাস্ট একটা অঙ্ক করাই দিয়ে শেষ করে দিচ্ছি, কারণ সবই একই টাইপের, সমীকরণের সাথে নির্ণায়কও ইনক্লুড করে দিতে পারে। দেখে আসছো তাই না? তোমাদের বইয়ে কি ছিল, ক্রেমারের সমীকরণগুলোকে নির্ণায়ক আকারে প্রকাশ করা হইতো। দেখো এখানে কি বলছে, 3টা ম্যাট্রিক্স, জেড এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই এর সমান। তো জেড আর এক্স, তার মানে এইটার সাথে তুমি এটা গুণ করবা। তো গুণ করে দেখো, যেটা পড়ে থাকবে, জেড এর সাথে তুমি যদি এক্স গুণ করো, গুণফলটা হবে অনেকটা এরকম, নেগেটিভ এক্স টুয়াইস ওয়াই নেগেটিভ 3z। আহা, জেডটা একটু সুন্দর করে লিখতে হবে, নেগেটিভ 3z। এই ব্র্যাকেটটাও একটু বড় করে দিই। পিসি অনেক স্লো, বুঝছো, কাজ করে না। তোমাদের কোর্সের টাকা দিয়ে একটা পিসি কিনবো। আসলে আমাদের যে ভিডিওগুলো আমি আপলোড দিই না, ওগুলো কিন্তু একটাও আমি দিনের বেলা রেন্ডার দিই না। রেন্ডার দিলে আমি পিসিতে আর কিছু করতে পারবো না। তো আমি যেটা করি, রাত্রে ঘুমানোর আগে প্রতিদিন একটা করে ভিডিও রেন্ডার দিয়ে যাই। তো তোমরা অনেকেই এনরোল করছো, তো থ্যাংক ইউ ফর এনরোলিং। আমি স্টুডিওটা আপগ্রেড করব তোমাদের এই কোর্সের যে পেমেন্টটা ওটা দিয়ে। ওকে, তো দেখো, গুণ করার পরে এটা পাইছি। তো এই ভ্যালুটা কার সমান? ওয়াইয়ের সমান, তাই তো? তো ওয়াইয়ের সমান যদি হয় নেগেটিভ এ বি সি, তো দেখো এক্স ওয়াই জেড এর ভ্যালু তো চাইছে, তাই না? এক্সের ভ্যালুটা চাইছে। তো এক্সের ভ্যালু কত এখানে? তো এক্সের ভ্যালু হচ্ছে এ, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে b/2, জেড এর ভ্যালু হচ্ছে নেগেটিভ c/3। তো আমাদের অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা। আমাদের কিন্তু এই যে এই ম্যাট্রিক্সটা চাইছে, এই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি, এক্স ওয়াই জেড। আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি। ওকে, তো এরকম আসলে আশা করি পারবা, ক্রেমারের নিয়ম থেকে, কিংবা এখানে যদি ম্যাট্রিক্সও নিয়ে আসে, হোপফুলি পারা যাবে, খুব একটা ঝামেলা হওয়ার কথা না। আমরা এখন খুবই ইন্টারেস্টিং একটা টপিকে ঢুকবো, এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স নিয়ে আমাদের কিছু কথাবার্তা থাকবে, তো আশা করি সবাই বুঝতে পারবে, এবং এটা বেশ ইন্টারেস্টিং। আমাদের এখনকার আলোচনা থাকবে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স নিয়ে। কর্ণ ম্যাট্রিক্স দুনিয়ার সবচাইতে সহজ ম্যাট্রিক্সগুলোর মধ্যে একটা, এর থেকেও সহজ আরেকটা আছে, অভেদ ম্যাট্রিক্স। অভেদের চেয়েও সহজ আরেকটা ম্যাট্রিক্স আছে, ওটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, যাই হোক, কর্ণ ম্যাট্রিক্স দুনিয়ার সবচাইতে সহজ ম্যাট্রিক্সগুলোর একটা। যখনই তুমি কর্ণ ম্যাট্রিক্স দেখবা, তোমার খুশি হয়ে যাওয়া উচিত। তো কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশন নিশ্চয়ই জানো, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো যদি অশূন্য হয়, ওটাকে বলা হয় একটা কর্ণ ম্যাট্রিক্স। আমি একটা জেনারেল কর্ণ ম্যাট্রিক্স নিয়ে আসি, এখানে তো ভ্যালু দেওয়া আছে। এই হচ্ছে আমাদের একটা জেনারেল কর্ণ ম্যাট্রিক্স এবিসি।
তো প্রথম যেই প্রপার্টিটা আমাদের এই কর্ণ ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু খুবই সহজ, কর্ণ বরাবর ভুক্তিগুলা গুণ করে দিবা। তো এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু কত হবে বলো তো? 2 × 3 × 5, 2 × 3 × 5। তো নির্ণায়ক ভ্যালু আমরা পেয়ে গেলাম। দ্বিতীয়ত যে জিনিসটা সহজ, কর্ণ ম্যাট্রিক্স, দুইটা কর্ণ ম্যাট্রিক্স গুণ করা খুবই সহজ। ধরো আমাদের আরেকটা কর্ণ ম্যাট্রিক্স ই, তো ই এর ভ্যালু হচ্ছে ধরো কর্ণ বরাবর ডি ই এফ, বাকি ভুক্তিগুলো 0 0 0 0 0 0। ওকে, সুন্দর তো হলো না? একটু সুন্দর করে শোনো। এখন দুইটা কর্ণ ম্যাট্রিক্স তুমি যখন গুণ করবা, তাদের কর্ণ বরাবর ভুক্তিগুলা জাস্ট গুণ হয়ে যাবে, বাদ বাকি সবগুলো 0 থাকবে। তো দেখেই কিন্তু গুণফল বলে দিতে পারতো, সেটা কি হবে? এডি 0 0 0 বিই 0 0 0 সিএফ। ওকে, এখান থেকে আরো মজার একটা প্রপার্টি নিয়ে আসা যায়। দুইটা গুণ করলে এরকম হচ্ছে, এখন আমি যদি এটাকে নিজের সাথেই গুণ করি, ডি স্কোয়ার করি, তাহলে কি কাহিনী হবে? কর্ণ বরাবর ভুক্তিগুলো জাস্ট গুণ হয়ে যাবে না? তো বুঝতেছো, এখানে এ স্কোয়ার আসবে, এখানে 0 আসবে, এখানে 0 আসবে, এখানে 0 আসবে, এখানে বি স্কোয়ার আসবে, এখানে 0 আসবে, 0 0 সি স্কোয়ার। বুঝে গেল? এখান থেকে আরও একটা প্রপার্টি, ডি এর মাথায় 2 দিলে এরকম আসতেছে, 3 দিলে কিরকম বুঝতে পারতেছ? 3 না দিয়ে আমরা যদি একটা সাধারণ সংখ্যা এন দেই, তাহলে কি হবে ধরতে পারতেছ? ধরতে পারা উচিত, ধরতে পারা কিন্তু উচিত। তো দেখো, আমি যেটা করব, ডি টু দি পাওয়ার এন, এটা যেটা হবে জাস্ট কর্ণ বরাবর ভুক্তিগুলার মাথায় এন উঠে যাবে, 0 0 0 বি টু দি পাওয়ার এন 0 0 0 সি টু দি পাওয়ার এন। ওকে, এখানেই আসলে শেষ না, আরও সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। কর্ণ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স যদি বের করতে বল, তুমি কিচ্ছু করবা না, জাস্ট কর্ণ বরাবর ভুক্তিগুলারে উল্টায় দিবা, 1/a 0 0, যে এই ম্যাট্রিক্সটা 0 1/b 0 0 0 1/c। এই ছিল কর্ণ ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি, কিছু অ্যামেজিং প্রপার্টি। এগুলো আসলে টুল, এগুলো ব্যবহার করে যে কত কিছু করা যায়, এইটা আসলে এক্সপার্ট না হলে তুমি বুঝতে পারবা না। তো আমি ওগুলো আজকে দেখাচ্ছি না, তোমাদের জন্য ওভারডোজ হয়ে যাবে। ছোট্ট কয়েকটা জিনিস দেখেই আমরা সামনের টপিকে যাচ্ছি। যখনই কর্ণ ম্যাট্রিক্স সংক্রান্ত জিনিসপত্র দিবে, তোমার খুশি হয়ে যাওয়া উচিত। আচ্ছা সরি, ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা তোমাকে এই দুইটা জিনিস বের করতে বলছে। তো ভার্সিটিতে এরকম জিনিসপত্র দেখলে ভয় পাওয়ারই কথা, কিন্তু কর্ণ ম্যাট্রিক্স দেখলে কখনোই ভয় পাওয়ার কিছু নেই। এই ইনভার্সের ভ্যালু কী হবে? আচ্ছা, প্রথমত আমাদের নির্ণায়ক ভ্যালুটা কথা হবে। সবাই আমার আগে বলে ফেলো, সবাই তো আমার আগে বলে ফেলার কথা, কত? 8। আর এই ইনভার্সে তাহলে কত হচ্ছে? আমাদের কর্ণ বরাবর যেই ভুক্তিগুলা, সেগুলো জাস্ট উল্টে যাচ্ছে, 1/2 0 0 0 1/2 0 0 0 1/2। বোঝা গেল? ওকে, এখন এটা বের করতে বলছে। এ কিউব বের করা যাবে না, এ কিউব এ স্কোয়ার কী হবে? জাস্ট কর্ণ বরাবর ভুক্তিগুলার মাথায় 3 উঠে যাবে, 8 0 0 0 8 0 0 0 8। ওকে, বাকিগুলো আশা করি বের করতে পারবা, একদম সিম্পল। তো এই রিলেটেড একটা অঙ্ক, যদিও এটা এআই ট্রিপলেতে আসছে, বাট এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসার সম্ভাবনা অনেক। খুবই সহজ একটা প্রশ্ন। দেখো কি বলছে, ওমেগা হচ্ছে এককের একটা কাল্পনিক ঘনমূল। ইংরেজি দেখে ভয় পাওয়ার কিছু নাই, অঙ্কটা খুবই সহজ। ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তোমাকে h⁻70 বের করতে বলছে। তো দেখো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, তার মানে h⁻70 কি হবে? জাস্ট কর্ণ বরাবর ভুক্তিগুলোর মাথায় 70 উঠে যাবে না? ω⁻70 0 0 ω⁻70। এখন ওমেগার মাথায় যেই পাওয়ারটা আছে, এটাকে ছোট করে কেমনে? 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যত হয়, তাই তো? এটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 2। এই যে 7, 7কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 2। তো যেটা সরি 1, আরে রে, ওমেগা 0 0 ওমেগা, তার মানে এই ভ্যালুটা কার সমান হলো? এইচের সমান হলো। তো আমাদের অ্যান্সার হচ্ছে এই নাম্বার। এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে। আরেকটা জিনিস বুঝতেছ,
আমাদের এই কর্ণ ম্যাট্রিক্সটা যদি অভেদক ম্যাট্রিক্স হয়, ওর কর্ণ বরাবর ভুক্তিগুলো কিন্তু এক, তার মানে ওর মাথায় তুমি যেই পাওয়ারই দাও না কেন ও কিন্তু ওই থাকবে, ওকে চেঞ্জ করতে পারবে না, তাই না? এটা বোঝো আশা করি সবাই। আমরা এখন আরেকটা স্পেশাল ফর্মুলা দেখব। এটা হচ্ছে এরকম, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এটা কি ম্যাট্রিক্স? এটা আসলে কোনো ম্যাট্রিক্স মানে এখানে গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলা সমান এ, বাকি ভুক্তিগুলো শূন্য, বুঝছো? এটা যদি মুখ্য কর্ণ বরাবর হইতো তাহলে ওটাকে বলা হইতো স্কেলার ম্যাট্রিক্স। এটা স্কেলার ম্যাট্রিক্স না, এটা হচ্ছে মানে বুঝতে পারতেছো তো? তো এ টু দি পাওয়ার এন, যদি এন এর ভ্যালু জোর হয় তাহলে এই ম্যাট্রিক্সটা হবে এইটা, এন এর ভ্যালু বেজোর হলে এইটা। ওকে, এটা চাইলে মনে রাখতে পারো, যদিও খুব একটা দরকার দেখি না। আমি তোমাদের একটা কাজ দিই, আমরা কিন্তু দেখছিলাম যদি সরাসরি কর্ণ হইতো তাহলে এ বি সি এরকম থাকতো, বাকিগুলো জিরো। তুমি মাথায় পাওয়ার দিলে সরাসরি পাওয়ার এখানে চলে আসতো, তাই না? এখানে যদি আলাদা হয় এ বি সি, তাইলে কি এই যে এই ফর্মুলা দুইটা খাটবে? তোমাদের উপর আমি ছেড়ে দিচ্ছি, চাইলে এক্সপ্লোর করতে পারো, না করলেও অসুবিধা নেই। এখান থেকে ছোট্ট দু একটা এমসিকিউ মাঝে মাঝে দিয়ে দিতে পারে, দিলে পারবা আশা করি, আমার আর নতুন করে দেখানোর দরকার নাই হোপফুলি। আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক, ইঞ্জিনিয়ারিং বলো ভার্সিটিতে বলো। তো এন ক্রমের একটা ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, এর জন্য দেখো আগে তুমি এই ম্যাট্রিক্সটাকে এম দিয়ে গুণ করছো, তারপর নির্ণায়ক নিছো। এই ভ্যালুটা যেটা হবে এম টু দি পাওয়ার এন, ওই ম্যাট্রিক্সটা নির্ণায়ক ভ্যালু। এটা কেন হবে বুঝতে পারতেছো? কারণ নির্ণায়কের ক্ষেত্রে তুমি যখন এম দিয়ে গুণ করো, ওই এমটা কিন্তু প্রত্যেকটা সারিতে যায় বা প্রত্যেকটা কলামে যায়, প্রত্যেকটা ভুক্তির সাথে যায়। বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা জাস্ট একটা সারির সাথে যায়। তো এই দুইটাকে যদি সমান করতে হয়, যত সংখ্যক সারি আছে বা কলাম আছে তোমাকে তত সংখ্যক এম দিয়ে এটার সাথে গুণ করতে হবে। কমন সেন্স নিয়ে ধরে ফেলা উচিত। এরপরে যারা বুঝতেছে না আমি তোমাদের জন্য একটু দেখাই। ধরো আমাদের এ ম্যাট্রিক্স হচ্ছে এরকম, এ বি সি ডি ই এফ জি এইচ আই। ওকে, এখন তুমি যদি এই ম্যাট্রিক্সটাকে এম দিয়ে গুণ করো তাহলে কি এম এ হবে না? এম এর ভ্যালুটা কি হবে? এম এ, এম বি, এম সি, তাই তো? এরপর হচ্ছে এম ডি, ম্যাট্রিক্সকে গুণ করছে, এখানে আমার ম্যাট্রিক্স সাইনটা দিতে হবে, সরি ফর দ্যাট, এখানেও দিতে হবে। তো ম্যাট্রিক্সকে গুণ করার সাথে সবগুলা ভুক্তিতে চলে যাবে, এম ই, এম এফ, এম জি, এম এইচ, এম আই, তাই তো? এখন আমি এটা একটু ছোট করে নিচ্ছি। আমাদের যে রাইট সাইডের ম্যাট্রিক্সটা আসছে ওইটার তুমি যদি নির্ণায়ক ভ্যালু নেওয়ার চেষ্টা করো, এই যে এখানকার ম্যাট্রিক্সটা নির্ণায়ক ভ্যালু, তাহলে কি আসবে? মডুলাস অফ এম এ, এটাই তো। এটা অ্যাকচুয়ালি কি আসতেছে? জাস্ট নির্ণায়ক ভ্যালু হয়ে যাবে, এম এ, এম বি, এম সি। পরেরগুলো লিখে নিও, পরেরগুলো লিখে নিও, তাই তো? আচ্ছা, এখন তুমি যদি প্রত্যেকটা কলাম থেকে একটা করে এম কমন নাও, এম এম এম, এখানে তিনটা কলাম, এই জন্য 3 আসছে, এনটা কলাম হলে এন আসতো। তো যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এ বি সি ডি এফ জি এইচ আই, তাই না? ওটা কিন্তু এ ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু। বোঝা গেছে এই ফর্মুলাটা কেমনে আসছে? তো একটা ম্যাট্রিক্সকে তুমি যদি এম দিয়ে গুণ করে তারপর নির্ণায়ক নাও, এটা হবে ওই ম্যাট্রিক্সটাকে আগে নির্ণায়ক নিয়ে তারপর এম টু দি পাওয়ার এন দিয়ে গুণ করার সমান, যেখানে এন হচ্ছে ওই ম্যাট্রিক্সটা সারি সংখ্যা। বুঝলাম? ছোট্ট একটা এক্সারসাইজ, এ একটা 3x3 বর্গ ম্যাট্রিক্স, মডুলাস অফ এ দেওয়া আছে হচ্ছে 8, তোমাকে বের করতে বলছে মডুলাস অফ টুয়াইস এ, অর্থাৎ এটাকে 2 দিয়ে আগে গুণ করছো, তাহলে এটা কি হবে মনে করে দেখো। 2 এর মাথায় কি সারি সংখ্যা যাবে ইন্টু মডুলাস অফ এ। মডুলাস অফ এ এর ভ্যালু কত? 8, তার মানে হচ্ছে 2³ ইন্টু 8, যেটা কিনা 56। ওকে, আহারে এমনি ভুল করলে তো হয় না, 8 8 64, 64, এগুলো ভুল করা যাবে না কিন্তু। তো এখান থেকে নির্ণায়কের আরেকটা ছোট্ট প্রপার্টি, এটা জাস্ট মনে রাখো, এটা অনেক জায়গায় কাজে দিবে। তো এখন আমরা নির্ণায়কের কিছু ছোট্ট প্রপার্টি দেখব, এগুলো মাঝে মাঝে অনেক কাজে দেয়, আমি তোমাদের দেখাচ্ছি। আমাদের কাছে দুইটা ম্যাট্রিক্স আছে এ আর বি, দুইটাই হচ্ছে এন বাই এন এর ম্যাট্রিক্স, এন বাই এন ক্রমের ম্যাট্রিক্স। এখন দুইটা ম্যাট্রিক্স গুণ করে তুমি যদি নির্ণায়ক নাও, এই ভ্যালুটা যেটা হবে তাদের নির্ণায়ক নিয়ে
তারপর গুণ করার সমান। বুঝলাম? এখন তুমি যদি এ এর সাথে বি গুণ না করে এ এর সাথে এই গুণ করো, তাহলে কি এ স্কোয়ার পাবা না? তো এ স্কোয়ারকে তুমি এটা লিখতে পারো না, এ ইন্টু এ। এই ব্যাপারটা আসলে কি? এ তার হোল টু দি পাওয়ার এন, সরি হোল স্কোয়ার। তো এখন নিশ্চয়ই বুঝতে পারতেছো আমি পরের স্টেপে কি লিখবো। স্কোয়ারের জন্য যেহেতু হয়েছে, কিউবের জন্য হবে, তার মানে কমন। তুমি যদি এ টু দি পাওয়ার এন নাও, তারপর নির্ণায়ক নাও, এই ভ্যালুটা যার সমান হবে, আগে নির্ণায়ক ভ্যালুটা নিছো, পরে এন নিছো। বুঝে গেল? তো নির্ণায়কের 3টা প্রপার্টি কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি, আরও কিছু দেখব। এর পরের যে প্রপার্টিটা, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে তুমি যদি নির্ণায়ক নাও, সেটা ওই ম্যাট্রিক্সের সরাসরি ম্যাট্রিক্সের যে নির্ণায়কটা ওটা সমান। আমরা কিন্তু দেখে আসছি একদম শুরুতেই, তাই তো? অ্যান্ড সবার লাস্টের যেটা, এটা বেশ গুরুত্বপূর্ণ। একটা ম্যাট্রিক্সের ইনভার্সের নির্ণায়ক, একটা ম্যাট্রিক্সের ইনভার্সের নির্ণায়ক ওই ম্যাট্রিক্সটার নির্ণায়কের উল্টা। বুঝছ? এইটা অনেক কাজে দিবে। আচ্ছা, তো এতটুকু যদি বুঝতে পারো, আমাদের অনেক কিছুই বোঝা হয়ে গেছে। আমরা কিছু এক্সাম্পল দেখব এখন। এই অঙ্কটা দেখো, এটা বুয়েটে আসছে, পরবর্তীতে অনেক জায়গায় আসছে। মানুষজন ফর্মুলা মুখস্থ করে, বাট তোমার কিন্তু ফর্মুলা মুখস্থ করার কিচ্ছু নাই। দেখো, একটা নির্ণায়ক 3/3 একটা ম্যাট্রিক্স, নির্ণায়ক ভ্যালু হচ্ছে -7, তোমাকে এই ভ্যালুটা বের করতে বলছে। আচ্ছা, এরকম একটা অঙ্ক করছিলাম না, জাস্ট এটা ছিল না। তো এটা যদি না থাকে, এটা কি ছিল মনে করে দেখো তো, মডুলাস অফ টুয়াইস এ, এটা কি ছিল? আমরা দেখছিলাম যে 2 কিউব হয়ে যায়, 2 টু দি পাওয়ার n হয়ে যায়, তাই না? কেন হয় সেটা অ্যাকচুয়ালি এখন তো বোঝার কথা। মডুলাস অফ এ এর ভ্যালু হচ্ছে -7, তো 8 ইন্টু -7 সেটা হচ্ছে -56। এটা কার ভ্যালু? এই ম্যাট্রিক্সটার ভ্যালু। এখন তোমাকে কিন্তু এই ম্যাট্রিক্সটা চাই নাই, তোমাকে চাইছে এটার উল্টাটা, ইনভার্সটা। তার মানে মাত্রই দেখে আসছি একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালুর উল্টায় যায় জাস্ট, তাই না? তো 1/-56, এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। ওকে, তো তুমি যদি এতটুকু বুঝো, এই টাইপের যত অঙ্ক আসবে তুমি পারবা। মাঝে মাঝে অনেকগুলো ফর্মুলা তোমাদের বইয়ে লেখা থাকে বা মুখস্থ করতে বলা হয়, আমি ওগুলো তোমাদের দেখাচ্ছি, মুখস্থ করতে আমি বলবো না। তুমি তো কনসেপ্টটা বুঝছো, দ্যাটস এনাফ। এরপর দেখো ফর্মুলাগুলো বুঝো কিনা। এগুলো শর্টকাট বা হাবিজাবি হিসেবে বিভিন্ন বইয়ে দেওয়া থাকে, দরকার নেই। দেখো প্রথমটা কি বলছে, এটা তো আমরা দেখে আসছি, এটার প্রমাণটাই কিন্তু দেখে আসছি। এর পরেরটাই দেখো, জাস্ট ইনভার্স করে দিছে না, আমরা দেখছিলাম এটার ইনভার্সটা অ্যাকচুয়ালি কি, এই ম্যাট্রিক্সের যেই মানটা সেটা উল্টা যাবে। দেখো তাই কিন্তু উল্টায় গেছে, বুঝছে? এরপর দেখো পরেরটা, এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। দেখো, মডুলাস অফ পি এ ইনভার্স, এটা আমরা দেখছিলাম না, কি হয়, পি টু দি পাওয়ার এনটা বাইরে চলে আসে, এরপর এখানে কি মডুলাস অফ এ ইনভার্স পড়ে থাকে। আর মডুলাস অফ এ ইনভার্স অ্যাকচুয়ালি কি, এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের নির্ণায়ক না, তার মানে পি টু দি পাওয়ার এন ইন্টু ওটার জায়গায় আমরা লিখতে পারবো 1/। বোঝা তো গেছে কেমনে আসছে, মুখস্থ রাখার কোনো দরকার নেই। পরেরটা কেমনে আসছে এটা আমি তোমাদের ছেড়ে দিচ্ছি। তো এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই। প্রথমটা মনে রাখো, প্রথমটা বোঝার কথা। আর ওই কনসেপ্টটা, একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক তার বিপরীত ম্যাট্রিক্সের নির্ণায়কের উল্টা, এটা কিন্তু এমনিও বোঝা যায়। দেখো, একটা ম্যাট্রিক্স আর তার বিপরীত ম্যাট্রিক্স তুমি যদি গুণ করো, সেটা কি অভেদক ম্যাট্রিক্স পাবা না? আর আমরা কিন্তু মাত্রই দেখে আসছি, তুমি যদি দুই পাশে নির্ণায়ক দাও সেটা অনেকটা এরকম হবে। অভেদক ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু হচ্ছে 1, তো এখান থেকে আসলে ওই ফর্মুলাটা চলে আসে। বুঝলাম? আমাদের এই রিলেটেড একটা এক্সাম্পল, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তোমাকে ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স, কোনো ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই। এই 2টাকে তুমি যদি ডিটারমিনেন্টের বাইরে আনো, কি হয়, 2 টু দি পাওয়ার n হয়, তাই তো? তার মানে এই ভ্যালুটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে n এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু ডিটারমিনেন্ট অফ a ইনভার্স। এখন ডিটারমিনেন্ট অফ a ইনভার্স এটা অ্যাকচুয়ালি কি, এটাকে লেখা যায় না 1/ডিটারমিনেন্ট অফ a, তাই তো? এটা কিন্তু লেখা যায় এইভাবে 1/ডিটারমিনেন্ট অফ এ। আমি বিস্তারিত লেখা দেখাচ্ছি, বাট তোমাদের তো লাগবে না বিস্তারিত। তো ডিটারমিনেন্ট অফ এ কত, 3×9, -9 থেকে -8 বাদ দিবা, তার মানে -1 পড়ে থাকবে।
2 স্কোয়ার ইন্টু মানে এরকম কিছু একটা, -1, তার মানে -4, দ্যাট ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল? এই টপিকটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, বুঝছো? এই পুরো টপিকটা বেসিক্যালি ম্যাট্রিক্স আর নির্ণায়ককে তুমি স্কেলার দিয়ে গুণ করলে কি হয় ওইটার উপর বেস করে। ম্যাট্রিক্সকে তুমি যদি একটা সংখ্যা দিয়ে গুণ করো, ওই সংখ্যাটা প্রত্যেকটা ভুক্তির সাথে যাচ্ছে, নির্ণায়কে সেটা শুধুমাত্র একটা কলাম বা একটা সারিতে যাচ্ছে, এই জিনিসটাই, এবং এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তো আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শেষ হবে, কিছু ধর্ম দিয়ে আমরা শেষ করব। তো প্রথম যেই ধর্মগুলো, এগুলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বাংলা কি? বিম্ব ম্যাট্রিক্স, তাই না বোধ হয়। আচ্ছা, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ। তো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে তুমি যে আবার ট্রান্সপোজ করো, ওইটা ফেরত পাবা। কমন সেন্স, সারিকে কলাম বানাইছো, আবার পরে আবার ওই কলামটাকে সারি বানায় ফেলবা, তাই তো? আচ্ছা, সেকেন্ড যে প্রপার্টিটা সেটা হচ্ছে, দুইটা ম্যাট্রিক্স গুণ করে তুমি যদি ট্রান্সপোজ নাও, এটা হবে দ্বিতীয়টাকে ট্রান্সপোজ করে সেটার সাথে যদি প্রথমটা ট্রান্সপোজের গুণ করো। ওকে, যেখানে এ আর বি এর মাত্রা হচ্ছে, দেখো গুণ করা যেতে হবে, কিন্তু এ আর বি প্রথমত গুণ করা যেতে হবে। ওকে, অন্য মাত্রাটা আসলে ম্যাটার করতেছে না। আচ্ছা, আরেকটা প্রপার্টি ছিল যেটা আমরা দেখে আসছি, যে একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু সমান, তাই না? এরকম একটা ধর্ম ছিল যে সারিগুলোকে কলাম আর কলামগুলোকে সারি বানাইলে ওর নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, মনে করে দেখো। আচ্ছা, তো ট্রান্সপোজ সংক্রান্ত জিনিসপত্র শেষ, আমরা এখন দেখব বিপরীত ম্যাট্রিক্সের কিছু ধর্ম। একটা ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে সেটা অভেদক ম্যাট্রিক্স বা আয়ের সমান হয়, এটা আমরা দেখে আসছি। একটা ম্যাট্রিক্সকে দুইবার বিপরীত করলে আবার আগেরটাই পাওয়া যায়, খুব কমন সেন্স, যে 2কে যদি উল্টাও হাফ পাবা, হাফরে আবার উল্টাও 2 তো পাবা, তাই না? এর পরেরটা এটা অনেকটা ট্রান্সপোজের মতো, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মতো। এ বি ইনভার্স করলে যেটা হবে বি ইনভার্স এ ইনভার্স। ওকে, এর পরেরটা যেটা বলতেছে, তুমি যদি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে ইনভার্স করো, এটার রেজাল্ট যা হবে, তুমি যদি আগে ইনভার্স করে ট্রান্সপোজ করো, একই রেজাল্ট পাবা। বুঝছো? এই হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের কিছু ধর্ম। তো এই ধর্মগুলো মাঝে মাঝে এমসিকিউতে দিয়ে দেয় একদম সরাসরি, যে কোনটি সত্য। ওকে, তো এই ছিল আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপর ক্লাস। বাংলাদেশের সবগুলা ইউনিভার্সিটিতে, সবগুলো বলতে আসলে মেজর যে ইউনিভার্সিটিগুলো আছে, যত টাইপের কোয়েশ্চেন আছে, আমি সবগুলা টাইপ কভার করছি, সবগুলা টাইপ যেগুলো সামনে আসতে পারে কিংবা অলরেডি এসে গেছে, সবগুলাই কভার করছি। আমরা কিন্তু রিটেনের জন্যও পড়ছি, বেসিক্যালি কনসেপ্ট পড়লে তো রিটেনের জন্য পড়া হয়। তো আমি এক্সপেক্ট করব এখন ম্যাট্রিক্স থেকে যেটাই আসুক না কেন, তোমরা খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা। এখন তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। হ্যাঁ, তোমাদের কাজ প্র্যাকটিস করা। প্র্যাকটিস কই থেকে করবা? প্রশ্ন ব্যাংক থেকে করবা। তো সবার কাছে চ্যাপ্টার ওয়াইজ যেই ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা আছে, ওটা কি আছে না? তোমরা যেই কোচিং সেন্টারে ভর্তি হও, তোমাদের অনেকগুলো প্রশ্ন ব্যাংক দেয়, অনেকগুলো হাবিজাবি, কোনোটারই দরকার নেই, একটা মোটা প্রশ্ন ব্যাংক আছে। আমি যদি দেখাই, এই যে এই প্রশ্ন ব্যাংকটা, যেখানে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা কনসেপ্টের কী কী অঙ্ক আসছে ভার্সিটিতে, ওইগুলো দেখানো আছে। তো তোমার যখন একটা চ্যাপ্টার করা হয়ে যাবে, ম্যাক্সিমাম অঙ্ক তুমি দেখলেই পারবা। তো তুমি যেটা করবা, এই প্রশ্ন ব্যাংকটা খুলবা। যদি কারো কাছে না থাকে, তোমরা যেটা করতে পারো, পুরোনো বইয়ের দোকানে এগুলো পাওয়া যায়, কিংবা সিনিয়র কেউ যদি থাকে আগের ব্যাচের, ওনাদের কাছ থেকে কালেক্ট করে নিও। তো তুমি যেটা করবা, জাস্ট প্রশ্নে চলে যাবা। প্রথমত আমি তোমাকে বলি, প্রশ্ন কমন পাওয়ার জন্য কোয়েশ্চেন ব্যাংক সলভ করা যাবে না। এটা যদি করো তাহলে তুমি মারা খাবা। তুমি যেটা করবা, আগে প্রথমত কনসেপ্ট, কী টাইপের কনসেপ্ট ভার্সিটিগুলোয় আসে, ওগুলো নিজে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। সেটা আমি করে দিব তোমাদের। যত টাইপের অঙ্ক আছে, যত টাইপের কনসেপ্ট আছে, সবগুলো কনসেপ্ট আমি করে দিব, পড়াই দিব তোমাদের। তো কনসেপ্টটা পড়ার পরে তখন তুমি কি করবা? প্রশ্ন ব্যাংক সমাধান করবা। তুমি একটাতেও আটকাবা না, বিলিভ মি, একটাতেও আটকাবা না। 2-1টাতে হয়তো ঝামেলা হতে পারে। তো কেমনে সমাধান করবা? প্রথমত ভিডিওগুলো দেখবা, ভিডিওগুলো দেখার পরে তুমি যে প্রশ্ন ব্যাংক এখানে চলে আসবা। এখানে কিন্তু অ্যান্সারও দেওয়া আছে। তুমি যেটা করবা, একটা সাদা কাগজ দিয়ে এই অ্যান্সারগুলো ঢেকে নিবা। তারপর জাস্ট এই যে এই প্রশ্নের মধ্যে যতটুকু জায়গা আছে, এখানে তুমি রাফ করবা, সাইডে রাফ করতে পারো, দাগাতে থাকবা শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে, তো প্রশ্ন ব্যাংক কখনোই কমন ফেলানোর জন্য না। প্রশ্ন ব্যাংক হচ্ছে তোমার প্রস্তুতিটা কতটুকু হলো, ওটা একটা চেক করার জন্য।
বুঝছি? তারপরেও পুরোপুরি চেক দেওয়া সম্ভব না, কারণ কি এখানকার বেশিরভাগ প্রশ্ন দেখা যাবে তুমি আগেই দেখছো। আর আমি আগেই বলতেছি, কনসেপ্ট ক্লিয়ার না করে কখনোই প্রশ্ন ব্যাংক করতে যাবা না। তুমি যদি কনসেপ্টগুলো বোঝো, ওই কনসেপ্টের প্রশ্নগুলো এমনিতেই তুমি পারবা। ওকে, তো এই কথাটা মনে রাখো আর প্র্যাকটিস করো আর কি, মানে এখান থেকে প্রশ্ন ব্যাংক থেকে। তো সামনের সপ্তাহে দেখা হচ্ছে। সবাই পড়াশোনা কইরো, প্র্যাকটিস কইরো, ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। আর অ্যাডমিশন টেস্টে না, তুমি যদি প্রপার গাইডলাইন আর নিজে ঠিকমতো প্রস্তুতিটা নাও, কোনো না কোনো ভার্সিটিতে, ভালো একটা ভার্সিটিতে হয়ে যাবে। এটার জন্য নিজের একটু ডেডিকেশন লাগবে, তুমি যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন। সামনে যেই সময়টুকু আছে না, ওটাও তুমি যদি কাজে লাগাও। আগে ফাঁকিবাজি করছো, দ্যাটস অল রাইট, যেটা হয়ে গেছে হয়ে গেছে, ওটা তো আর ম্যাটার করতেছে না। সামনের যে সময়টা, ওই সময়টা একটু কাজে লাগাও। আমার গলা ভেঙে গেছে অলমোস্ট, তো একটু এফোর্ট দিতে হবে তোমাদের। হ্যাঁ, তো ভার্সিটির এক্সাম শেষে তোমাদের সবার কাছ থেকে যাতে এই মেসেজটা আমি শুনতে পারি, ভাইয়া এই ভার্সিটিতে চান্স পাইছি, আমার পজিশন অমুক, আমার জন্য দোয়া করবেন, তোমাদের সবার কাছ থেকে এই মেসেজটা পেতে চাই। তো আল্লাহ হাফেজ।